বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির গতি বাড়াতে ১১ দফা পরিকল্পনার কথা জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের পর তিনি ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সংবাদ সম্মেলনে গভর্নরের দিক নির্দেশনার বিষয়টি তুলে ধরেন ব্যাংকের মুখপাত্র। নতুন গভর্নরের বক্তব্যে স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্জিত সামষ্টিক স্থিতিশীলতাকে ভিত্তি করে এখন লক্ষ্য হবে বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। নীতিগত ধারাবাহিকতা বজায় রেখে অর্থনীতিকে লো লেভেল ইকুইলিব্রিয়াম থেকে উচ্চতর প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার রূপরেখা তুলে ধরেছেন তিনি। আজ আমরা কথা বলবো দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে। আপনারা জানেন, আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে একদম সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে। আজকের এই প্রতিবেদনটি আমি তৈরি করেছি দেশের স্বনামধন্য পত্রিকা বাংলা ট্রিবিউন এবং অন্যান্য শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে, যাতে করে আপনারা তথ্যের শতভাগ বিশ্বাসযোগ্যতা পান। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা দিয়ে রাখতে চাই। এই ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন একটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে হয়তো কখনোই কল্পনাও করেননি। দেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতির ভেতরের এমন একটি সমীকরণ আপনাদের সামনে আজ তুলে ধরব যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন গভর্নরের মূল লক্ষ্য খুবই পরিষ্কার। পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালে আমাদের সামষ্টিক অর্থনীতিতে যে স্থিতিশীলতাটুকু অর্জিত হয়েছিল সেটাকে ভিত্তি করে এখন দেশের অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি অর্থনীতিকে একটি লো লেভেল ইকুইলিব্রিয়াম বা নিম্ন স্তরের ভারসাম্য থেকে টেনে তুলে উচ্চতর প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ১১ দফার একটি যুগান্তকারী রূপরেখা দিয়েছেন। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই ১১ দফা পরিকল্পনাগুলো আসলে কি এবং এর ফলে আমাদের সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়তে যাচ্ছে। গভর্নরের প্রথম অগ্রাধিকার হল ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা বা সামষ্টিক স্থিতিশীলতার ভিত শক্ত রাখা। বৈদেশিক লেনদেন, রিজার্ভের পরিমাণ, মুদ্রানীতি এবং রাজস্ব নীতির মধ্যে যে ভারসাম্য তৈরি হয়েছে সেটি যেন কোনোভাবেই আর বিঘ্নিত না হয় সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন। কারণ স্থিতিশীলতা ছাড়া কখনোই টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। আমরা দেখেছি অতীতে রিজার্ভ নিয়ে কত টানাপোড়েন হয়েছে। সেই জায়গায় তিনি কোনো ছাড় দিতে রাজি নন। দ্বিতীয় পয়েন্টটি আমাদের সবার জন্য খুবই আশাব্যঞ্জক। তা হল অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। শুধু কাগজে কলমে জিডিপির সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই যদি না সাধারণ মানুষের পকেটে টাকা আসে। তাই প্রবৃদ্ধি হতে হবে ইনক্লুসিভ। শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এসএমই, কৃষি এবং সেবা খাতে সমান সুযোগ তৈরি করে ব্যাপক কর্মসংস্থান বাড়াতে হবে। নতুন চাকরি বা কর্মসংস্থান সৃষ্টিই হবে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতির মূল সূচক। তৃতীয় যে পরিকল্পনার কথা তিনি বলেছেন সেটি দেশের ব্যবসায়িক মহলে ব্যাপক স্বস্তি নিয়ে এসেছে। গত ১.৫ বছরের নানা কারণে, বিশেষ করে অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতিগত সহায়তা ও প্রণোদনা দেওয়া হবে। ঋণ পুনর্তফসিল, সুদে বিশেষ ছাড় এবং বিশেষ তহবিল গঠনের মতো বিষয়গুলো এখন পর্যালোচনা করা হচ্ছে। এর ফলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি হারানো কাজ ফিরে পাবেন হাজারো শ্রমিক। চতুর্থ বিষয়টি হল উচ্চ সুদের হার পুনর্বিবেচনা। দেশে বর্তমানে বিনিয়োগের অন্যতম বড় বাধা হল ব্যাংকের চড়া সুদ। নতুন গভর্নর এটিকে চিহ্নিত করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি বিবেচনায় সুদের হার কমানো হবে। তবে এখানে একটি সূক্ষ্ম হিসাব আছে। সুদের হার এমনভাবে কমানো হবে যাতে সেটি আবার মূল্যস্ফীতির ওপর নতুন করে চাপ সৃষ্টি না করে। ঋণ প্রবাহ ও মূল্যের স্থিতিশীলতার মধ্যে একটি দারুণ ভারসাম্য আনার কৌশল নিয়েছেন তিনি। পঞ্চম পয়েন্টটি হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার। সাধারণ মানুষের সবচেয়ে বড় কষ্ট বাজারের আগুন দাম। প্রাইস স্টেবিলিটি বা নিত্যপণ্যের দামের স্থিতিশীলতা বজায় রাখা হবে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে মুদ্রানীতিকে কখন কঠোর করতে হবে আর কখন নমনীয় করতে হবে তার পুরোটাই প্রয়োগ করা হবে খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ষষ্ঠ পরিকল্পনাটি হল ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতকরণ। ব্যাংকিং খাতে আর কোনো অনিয়ম, স্বজনপ্রীতি, পক্ষপাত বা অস্বচ্ছতা সহ্য করা হবে না। কঠোর নজরদারির মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করা হবে। সপ্তম পয়েন্টে গভর্নর জানিয়েছেন, এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কোনো সিদ্ধান্ত অবজেক্টিভ ভিত্তিক ছাড়া হবে না, অর্থাৎ কোনো সিদ্ধান্ত ব্যক্তিকেন্দ্রিক বা কারো প্রভাবের ওপর নির্ভর করে নেওয়া হবে না। সব সিদ্ধান্ত নেওয়া হবে নিখুঁত তথ্য, উপাত্ত এবং নীতিমালার উপর ভিত্তি করে। এতে দেশের নীতি অনিশ্চয়তা কমবে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আস্থা বহুগুণে বাড়বে। অষ্টম পয়েন্টটি হল রুল বেসড ব্যাংকিং ব্যবস্থাপনা। ব্যাংক পরিচালনায় নিয়মভিত্তিক কাঠামো কঠোরভাবে অনুসরণ করা হবে। ঋণ বিতরণ, পুনর্তফসিল, লাইসেন্সিং বা তদারকির ক্ষেত্রে প্রভাবশালী আর সাধারণের মাঝে কোনো বৈষম্য থাকবে না। সবার জন্য সমান নীতি প্রয়োগ করা হবে। নবম পরিকল্পনায় কাজের গতি বাড়াতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে। ডেলিগেশন অফ অথরিটি বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। এর মানে হল সব সিদ্ধান্তের জন্য গভর্নরের দিকে তাকিয়ে থাকতে হবে না। বিভিন্ন পর্যায়ের অধিকারিকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো হবে। এতে বাংলাদেশ ব্যাংকের লাল ফিতার দৌরাত্ম্য বা ফাইল জট কমবে এবং সেবার মান দ্রুত হবে। দশম পয়েন্টটি হল আন্তঃসংস্থাগত সমন্বয়। শুধু বাংলাদেশ ব্যাংক একা অর্থনীতি ঠিক করতে পারবে না, তাই সরকারের অন্যান্য সংস্থা, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এবং পরিকল্পনা কমিশনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমন্বয় জোরদার করা হবে। একটি সমন্বিত নীতি ছাড়া যে কাঙ্ক্ষিত ফল আসবে না তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর সর্বশেষ 11 নম্বর পয়েন্টে তিনি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি রক্ষার কথা বলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে প্রাতিষ্ঠানিক মর্যাদা, আস্থা পুনর্গঠন, স্বচ্ছতা এবং 100% পেশাদারিত্ব বজায় রাখার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম যে পুরোদমে চালিয়ে নেওয়া হবে সেটিও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। দর্শক, এই 11 দফা পরিকল্পনা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এটি মূলত 3টি মজবুত স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। 1. স্থিতিশীলতা, 2. বিনিয়োগ ও কর্মসংস্থান, 3. সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার। বর্তমান অর্থনীতিতে একদিকে যেমন উচ্চ মূল্যস্ফীতি আছে, তেমনি প্রাইভেট সেক্টরে বিনিয়োগে আছে স্থবিরতা। এর মাঝে বন্ধ কারখানা চালুর উদ্যোগ এবং সুদের হার কমানোর চিন্তা সত্যি তাৎপর্যপূর্ণ। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা হবে সুদের হার কমিয়েও কিভাবে তিনি মূল্যস্ফীতিকে আটকে রাখেন, কারণ এই দুটোর সম্পর্ক অনেকটা সাপে নেউলে। এবার আসি সেই কাঙ্ক্ষিত অংশে। আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম শেষে এমন একটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে হয়তো কখনোই কল্পনাও করেননি। শুনুন তাহলে। আমরা বাইরে থেকে দেখছি নতুন গভর্নর 11 দফা চমৎকার একটি পরিকল্পনা দিয়েছেন এবং সবকিছু হয়তো খুব দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটি হলো আমাদের ব্যাংকিং খাতে গত 1 দশকে যে পরিমাণ খেলাপি ঋণ লুকিয়ে রাখা হয়েছে তার প্রকৃত পরিমাণ কাগজে কলমে দেখানো হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা যেমন IMF এবং বিশ্বব্যাংকের কঠোর চাপ রয়েছে এই লুকিয়ে রাখা খেলাপি ঋণের আসল চিত্র সামনে আনার জন্য। নতুন গভর্নর যে রুল বেসড ব্যাংকিং এবং সুশাসনের কথা বলছেন, এর মানে হলো আগামী কয়েক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন দেশের বড় বড় কিছু রাঘব বোয়াল ঋণ খেলাপির মুখোশ উন্মোচিত হতে যাচ্ছে। ব্যাংকগুলোর ব্যালেন্স শিট ক্লিন করার জন্য এমন কিছু কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে যা দেশের রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করতে পারে। সাধারণ মানুষের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের জন্য এই 11 দফা মূলত একটি অশনি সংকেত, কারণ এই সুশাসন নিশ্চিত না করলে আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো বিদেশি সহায়তা বা বিনিয়োগ বাংলাদেশে আসবে না। আর এটাই হলো বর্তমান কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বড় এবং অঘোষিত চ্যালেঞ্জ। দর্শক, নতুন গভর্নরের এই 11 দফা পরিকল্পনা এবং অর্থনীতির ঘুরে দাঁড়ানোর এই চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এই পদক্ষেপগুলোর মাধ্যমে বাজারে জিনিসপত্রের দাম কমবে এবং কর্মসংস্থান বাড়বে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে করে দেশের অর্থনীতি এবং সাময়িক গুরুত্বপূর্ণ খবরের কোনো আপডেট আপনি মিস না করেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। ধন্যবাদ।